আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। এখন পড়ছি আমি মেজর ডালিম বলছি বইটির দ্বিতীয় পর্ব। চলুন শুরু করা যাক। হঠাৎ করেই ঘটল প্রথম বিপর্যয়। আকস্মিকভাবে ক্যাপ্টেন তাহেরের বদলির ওয়ার্ডার এসে গেল। এবুটাবাদে বেলুচ সেন্টারে তার পোস্টিং হয়েছে। অবিলম্বে তাকে যোগদান করতে হবে। খবরটা পেয়েই মতি, নূর এবং আমি ছুটে গেলাম তার কাছে। মেসে গিয়ে পৌঁছাতে তিনি জানালেন কালই তাকে বাই এয়ার চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। এ কি বিভ্রাট! কি করব এখন আমরা? জবাবে ক্যাপ্টেন তাহের বললেন, ইটস ওকে, এই অবস্থায় তোমাদের সাথে আমার যাবার কোনো সম্ভাবনা নেই। বাট সো হোয়াট, আমি এবুটাবাদ থেকে পালাবার চেষ্টা করব। তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাও, তবে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান এক্সিকিউট করতে হবে। বুঝতে পারলাম পোস্টিং অর্ডার একবার যখন আসা শুরু হয়েছে তখন যে কোনো সময় মতি ও নূরের কিংবা আমার পোস্টিং অর্ডারও এসে পড়তে পারে। একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আগেই আমাদের কেটে পড়তে হবে। পরদিন সকালে ক্যাপ্টেন তাহেরকে এয়ারপোর্টে বিদায় জানিয়ে ফিরে এলাম। আশ্চর্য ব্যক্তিত্ব ক্যাপ্টেন তাহের। তরুণ চৌকস কমান্ডো অফিসার, সবেমাত্র রেঞ্জার্স কোর্স শেষে আমেরিকা থেকে ফিরেছেন। ফেরার পরেই ডিটেইনড হয়ে কোয়েটাতে এসেছিলেন সিনিয়র টেকনিক্যাল কোর্স করাতে। স্বল্পভাষী, অসীম সাহসী, তেজ উদ্দীপ্ত চেহারা, অস্বাভাবিক মনোবল ও আত্মপ্রত্যয়ের অধিকারী যুবক ক্যাপ্টেন তাহের দেশপ্রেমের এক দুর্লভ নিদর্শন। অল্পদিনের মধ্যেই আমাদের মন জয় করে ফেলেছিলেন তিনি। অত্যন্ত আপন হয়ে উঠেছিলাম আমরা। পাকিস্তান থেকে আগত মুক্তিযোদ্ধাদের মধ্যে মতি, নূর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করতে সক্ষম হয়েছিলাম। দ্বিতীয় ব্যাচে এসেছিলেন মেজর মঞ্জুর, ক্যাপ্টেন জিয়াউদ্দিন এবং ক্যাপ্টেন তাহের। তারা এসেছিলেন শিয়ালকোট সেক্টর দিয়ে। আমরা একসাথে যুদ্ধ করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে। স্বাধীনতার সংগ্রামকালে এবং পরবর্তীকালে বাংলাদেশের গণমানুষের মুক্তির সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের নিঃস্বার্থ অবদান এবং আত্মত্যাগের ইতিহাস সর্বজন বিদিত। কিংবদন্তির নায়ক কর্নেল তাহেরের আত্মগাথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের দেশপ্রেমিকরা। বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম। কোনো অপচেষ্টাই শহীদ তাহেরের স্মৃতিকে ম্লান করে দিতে পারবে না বাংলার মাটিতে। কর্নেল তাহের মরেও অমর হয়ে আছেন আর থাকবেনও চিরদিন। ক্যাপ্টেন তাহেরের হঠাৎ বদলিতে ভেঙে পড়লেও আমরা নিজেদের সামলে নিলাম। তার চলে যাবার পর পুরোদমে আমরা আমাদের পরিকল্পনার কাজ এগিয়ে নিয়ে চললাম। সুমির পিস্তলটা পাওয়ায় আমাদের সুবিধা হলো। আমার ব্যক্তিগত হাতিয়ারের মধ্যে রয়েছে একটা ব্যক্তিগত পিস্তল আর একটা রিভলভার। সুমির পিস্তলটা আমাদের হাতিয়ারের সমস্যার সমাধান করে দিল। ক্রমান্বয়ে আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে এলো। এখন শুধু সময় ও সুযোগের অপেক্ষা। ইতিমধ্যে আমাদের 16 ডিভিশনের ইউনিটগুলো জরুরি ভিত্তিতে পূর্ব পাকিস্তানে পাঠানো হয়েছে। যে সমস্ত ইউনিটগুলো পাঠানো হচ্ছে সেগুলো থেকে বাদ দেওয়া হচ্ছে বাঙালি সদস্যদের। এ থেকে ধরে নিলাম খুব শীঘ্রই আমার পোস্টিং অর্ডার এসে যাবে। আমার ইউনিটে মাত্র 2 জন বাঙালি। হলো তাই। প্রায় একই সময়ে নূর এবং আমার পোস্টিং অর্ডার এসে গেল। আমাকে যেতে হবে খারিয়ায় আর নূরকে যেতে হবে কোহাট। একই সময়ে পোস্টিং অর্ডার পাওয়ায় দুজনই খুশি হলাম। এতে আমাদের মুভমেন্ট কোঅর্ডিনেট করতে সুবিধা হবে। আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোস্টিং অর্ডার পেয়ে নতুন জায়গায় যাবার পথেই কেটে পড়ব আমরা। এতে করে খুব সহজেই সপ্তাহখানেকের জয়েনিং টাইম কাজে লাগানো যাবে। কিন্তু সমস্যা দেখা দিল মতিকে নিয়ে। যে কোনো কারণেই হোক না কেন ওর পোস্টিং অর্ডার আসতে দেরি হচ্ছিল। ঠিক হলো কিছু একটা করা দরকার। স্কুলে আটকে পড়া সব বাঙালিরাই প্রায় চলে গেছে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ইউনিটে। হঠাৎ মতির মাথায় একটা বুদ্ধি এলো। ও সরাসরি পিন্ডিতে MS ব্রান্সের সাথে যোগাযোগ করে জানতে চাইল বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের পোস্টিং ইনচার্জকে। ভাগ্যক্রমে জানা গেল ওই বিভাগের দায়িত্বে যে কর্নেল সাহেব রয়েছেন তিনি মতিনের পূর্ব পরিচিত। কর্নেল সাহেব মতির এক স্কুলমেটের বাবা। পরিচয় জানার পর মতি আবদার করে বসল, আঙ্কেল
স্কুলে আটকে পড়া সবাই পোস্টিং হয়ে গেছে, শুধু আমিই পড়ে রয়েছি। আমার একটা গতি করুন। একাকিত্বের যন্ত্রণা আমাকে কুরে কুরে খাচ্ছে। প্লিজ আঙ্কেল, ইউ গট টু ডু সামথিং ফর মি অ্যাজ সুন অ্যাজ পসিবল। জবাবে কর্নেল বললেন, তুমি চিন্তা করো না, আজই আমি তোমার পোস্টিং অর্ডার পাঠিয়ে দিচ্ছি। 6 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, পেশোয়ারে যাবার জন্য তুমি প্রস্তুত হও। মতি কর্নেল সাহেবকে ধন্যবাদ দিয়ে বলেছিল, সম্ভব হলে পেশোয়ার যাবার পথে মুলতান হয়ে যাবার চেষ্টা করবে ও। উদ্দেশ্য কর্নেল সাহেবের পরিবারের সবার সাথে দেখা করে যাওয়া। পুরো পরিবারের সাথেই মতির পূর্ব পরিচিত। কথা শেষে মতি আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। ইট ইজ অল ডান স্যার, ওয়েল ডান ইনডিড, ইটস রিয়েলি গ্রেট। কর্নেল আঙ্কেলের কথা মতো পরদিনই মতি তার পোস্টিং অর্ডার হাতে পেল। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গেমস থেকে ফিরে এক্সারসাইজ করছিলাম মেসে। মতি ও নূর এলো, দুজনই খুব রিল্যাক্সড। এক্সারসাইজ শেষ করে ফ্রেশ হয়ে তিনজনই গিয়ে বসলাম লনে। ঠিক করা হলো নূর রওনা হবে ট্রেনে করে কোহাটের পথে, কিন্তু পথিমধ্যে ভাওয়ালপুরে নেমে যাবে নূর। সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে নূর। মতি ও আমি ওর যাত্রার পরদিন ভাওয়ালপুরে তার সাথে মিলিত হব। মতি এবং আমি কিভাবে যাব সে ব্যাপারে কিছুই আলাপ হলো না। আমাদের অঙ্গীকার অনুযায়ী কেউ এ বিষয়ে কোনো প্রশ্ন করল না। আলাপ শেষে ক্লাবে চলে গেলাম টাম্বল নাইট অ্যাটেন্ড করার জন্য। আমাকে কমান্ডিং অফিসার নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব গোছগাছ করে খাড়িয়া চলে যেতে। স্বাভাবিকভাবে আমি ব্যস্ত হয়ে পড়লাম গোছগাছ নিয়ে। সমস্ত মালপত্র ব্যাটম্যানকে দিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহের শেষের দিকে ট্রেনে করে পাঠিয়ে দিলাম খাড়িয়ায়। সিওকে বললাম ট্রেনে না গিয়ে বাই এয়ার লাহোর হয়ে যাব আমি। ট্রানজিট পিরিয়ডটা লাহোরে আমোদ ফুর্তি করে কাটিয়ে দিয়ে খাড়িয়াতে চলে যাব আমি। সমস্যা দেখা দিল সদ্য কেনা গাড়িটা নিয়ে। নতুন গাড়ি, শখ করে কেনা, তাই বেচে দেওয়ার প্রশ্নই ওঠে না। এতে লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হতে পারে। তাই ঠিক করলাম আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে দেব গাড়িটা। এজাজ লাহোরের ছেলে, ওর পরিবারের সাথেও আমার ঘনিষ্ঠতা রয়েছে। আমাকেও তারা পরিবারের একজন হিসেবেই মনে করে। এজাজকে একদিন বললাম, এজাজ, আমি বাই এয়ার লাহোর হয়ে যাচ্ছি, তুই আমার গাড়িটা রেখে দে, সুবিধা মতো লাহোরে পাঠিয়ে দিস। আমি পরে এক ফাঁকে খাড়িয়া থেকে লাহোরে গিয়ে গাড়িটা নিয়ে আসব। এজাজ আমার প্রস্তাবে খুশি হয়েই রাজি হলো এবং বলল, ডোন্ট ইউ এভার থিঙ্ক অ্যাবাউট ইট, আই শ্যাল ম্যানেজ এভরিথিং, ইউ জাস্ট গো অ্যান্ড হ্যাভ ফান অ্যাট লাহোর। বাই দ্য ওয়ে, হোয়েন ইউ আর প্ল্যানিং টু লিভ? টেন্টেটিভলি অ্যারাউন্ড মিড এপ্রিল, জবাব দিয়েছিলাম আমি। এভাবেই গাড়ির ঝামেলাও সুরাহা হলো। এর মধ্যে ঘটল চরম অঘটন। একদিন গেমসের পর স্কুলের ম্যাচে এন্ট্রি রুমে বসেছিল নূর। কয়েকজন পশ্চিম পাকিস্তানি অফিসারও বসেছিল সেখানে। কথায় কথায় একসময় বাঙালি জাতি এবং শেখ মুজিব সম্পর্কে কটূক্তি করে নূরকে চটাবার চেষ্টা করছিল। ওদের একজন নূরকে উদ্দেশ্য করে বলল, নূর, তেরা তো কিসমত খুল গিয়া রে, শেখ মুজিব আভি তুঝে একদম সে জেনারেল বানা দেগা। বাস্টার্ড মুজিব ইজ এ ট্রাইটর, ডোন্ট ইউ থিঙ্ক সো? সারে বাঙালি কম হিন্দু হ্যায়। উস্কানিমূলক এ ধরনের বক্তব্যে নূর ভীষণভাবে উত্তেজিত হয়ে ওদের কথার জবাবে গর্জে ওঠে, ইফ মুজিব ইজ এ গাদ্দার দেন ইয়াহ ইজ এ রাফ। হি ইজ কিলিং থাউজেন্ডস অফ বেঙ্গলিস। হি হ্যাজ লেট লুজ দ্য ফোর্স টু রেপ অ্যান্ড ডিসঅনার আওয়ার মাদার্স অ্যান্ড সিস্টার্স। দেয়ারফর হি ইজ এ বিগার বাস্টার্ড। এই ধরনের কথা বলেই ক্ষান্ত হয়নি নূর। রাগে চোটে সামনে স্ট্যান্ডে রাখা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ছবি তুলে নিয়ে আছড়ে ফেলে দিয়ে তার উপর দিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে যায় নূর। প্রেসিডেন্টের ছবি পা দিয়ে মারিয়ে চূর্ণ বিচূর্ণ করার গুরু অপরাধে তক্ষুনি তার বিরুদ্ধে ওপেন অ্যারেস্টের আদেশ জারি করে স্কুল কর্তৃপক্ষ। শুরু হয়ে যায় কোর্ট মার্শাল প্রসেসিং। ঘটনার আকস্মিকতায় আমার ও মতির মাথায় বাজ ভেঙে পড়ে। হতভম্ব হয়ে যাই আমরা। খবর পেয়েই ছুটে গেলাম ওর কাছে। এ কি করলে নূর? ক্ষণিকের উত্তেজনার বশে সবকিছু ভণ্ডুল করে দিলে। তোমার এ ধরনের হঠকারী কার্যকলাপের পরিণামে আমরাও বিপদে পড়তে পারি। তোমার সাথে আমাদের হৃদ্যতার কথা সবাই জানে। হাউ কুড ইউ বি সো স্টুপিড টু ডু এ থিং লাইক দ্যাট? সেই অন ইউ। এ ধরনের কাজ তোমার কাছ থেকে আশা করিনি। হঠাৎ করেই ওর ওপর ভীষণ রাগ হলো। আই এম সরি স্যার,
আই ওয়াজ টোটালি আউট অফ মাই হেড। যা ঘটেছে তার জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত। এখন আমাকে নিয়ে বৃথা চিন্তা না করে প্ল্যান মতো আপনারা চলে যাবার ব্যবস্থা করেন যত শীঘ্র সম্ভব। সামারি অফ এভিডেন্স শুরু হলে আপনাদের ডাক পড়া অসম্ভব কিছু নয়। কেসে জড়িয়ে পড়ার আগেই পালিয়ে যেতে হবে আপনাদের। আমার যা হবে তা হবে, কিন্তু আপনারা ফেঁসে পড়লে আর যাওয়ার সুযোগ হবে না। তাই আমার আন্তরিক অনুরোধ, প্লিজ লিভ মি অ্যালোন টু মাই ফেট অ্যান্ড জাস্ট থিঙ্ক টু এসকেপ অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। আপনাদের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ছেলে মানুষের মতোই ডুকরে কেঁদে উঠল নূর। ওকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে না পেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে এলাম। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, এখন আমাদের কি করা উচিত ভেবে কোনো কুলকিনারাই পাচ্ছিলাম না। নূরের ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয়ে পড়লাম। বেচারা নূর। অনেক তর্ক বিতর্কের পর ঠিক করলাম মতি এবং আমি 16ই এপ্রিল আমাদের যাত্রা শুরু করব। তখনকার দিনে করাচি থেকে একটি ফ্লাইট কোয়েটা মুলতান হয়ে লাহোর যেত প্রতিদিন। 16 তারিখ ওই ফ্লাইটেই রওনা হব আমি লাহোরের পথে। মতি স্কুল অ্যাডজুটেন্টকে জানিয়ে দিয়েছে ট্রেনে না গিয়ে ও বাই এয়ার ট্রাভেল করবে। পথিমধ্যে মুলতানে কয়েকদিন কর্নেল সাহেবের পরিবারের সাথে কাটিয়ে চলে যাবে পেশোয়ার। MS ব্রাঞ্চের কর্নেল সাহেবের নাম শুনে অতি স্বাভাবিকভাবেই তার প্রস্তাব মেনে নিয়েছিল স্কুলের অ্যাডজুটেন্ট। একই ফ্লাইটে আমাদের সিট বুক করলাম। ওপেন অ্যারেস্টে থাকার ফলে আমরা নূরের সাথে স্বাভাবিক যোগাযোগ রক্ষা করে চলতে পারছিলাম। ক্লোজড অ্যারেস্ট হলে ওর সাথে কোনো যোগাযোগ রাখা সম্ভব হতো না। নূর বন্দী হওয়ার পর থেকেই মানসিক অশান্তিতে ভুগছিলাম। ওকে বিপদের মধ্যে ফেলে রেখে চলে যেতে মন কিছুতেই সায় দিচ্ছিল না। ঘুরে ফিরে শুধু একটিই কথা মনে হচ্ছিল, কোনো মতেই কি নূরকে উদ্ধার করে আমাদের সাথে নিয়ে যাওয়া যায় না? অনেক চিন্তাভাবনার পর একটা উপায় আমার মাথায় এলো। 15 তারিখ সকালে গিয়ে উপস্থিত হলাম মতির ম্যাসে। গিয়ে দেখি মতির ঘর একদম খালি। বুঝলাম মতি তার মালপত্র ব্যাটম্যানের সাথে পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে। বাথরুমে গোসল করছিল মতি। অনেকক্ষণ পর মতি বেরিয়ে এলো। কি ব্যাপার স্যার, এত সকালে আপনি? একটা বিশেষ ব্যাপারে আলাপ করতে এলাম। মতি, তুমি ভালো করেই জানো নূরের বন্দী হওয়ার পর থেকেই আমি ভীষণভাবে মানসিক অশান্তিতে ভুগছি। সর্বক্ষণ ওকে নিয়েই ভাবছি, বললাম আমি। নূরের বিষয়ে কিছু কি? আমার মানসিক অবস্থা আঁচ করেই বোধহয় প্রশ্নটা করল মতি। হ্যাঁ তাই, নূরকে সঙ্গে নেবার একটা আইডিয়া এসেছে আমার মাথায়। আমাকে শেষ করতে না দিয়েই মতি বলে উঠল, আর ইউ ম্যাড স্যার? বন্দি অবস্থা থেকে তাকে নিয়ে যাবার কথা কি করে ভাবলেন? ওকে সঙ্গে নিলে আমরাও ধরা পড়তে বাধ্য। আহা, আগে শোনোই না আমার আইডিয়াটা। মতিকে শান্ত করার চেষ্টা করলাম। বেশ, বলেন কি বলতে চান। দেখো মতি, নুরি প্রথম আমার কাছে পালিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেছিল। মানছি হঠাৎ করে ও একটা ভুল করে ফেলেছে। মানুষ মাত্রই ভুল করতে পারে। তাছাড়া ওর ভবিষ্যৎটা একটু ভেবে দেখো। এ অবস্থায় ওকে অসহায় একা ফেলে রেখে যেতে বিবেকে বাজছে। ওকে ফেলে রেখে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। বাট দেন হাউ? প্রশ্ন মতির। শোনো মন দিয়ে, আমি ওর জন্য 3 দিনের অ্যাটেন্ড সিক ইন কোয়ার্টার্স জোগাড় করে আজই ওকে রওনা করিয়ে দিতে চাই ভাওয়ালপুরের উদ্দেশ্যে। ওখানে পৌঁছে সে অপেক্ষা করবে আমাদের জন্য। আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ওকে কিছুই বলা হবে না। শুধু এতটুকুই বলা হবে, আগামীকাল ভাওয়ালপুর স্টেশনে ওর সাথে নির্ধারিত সময়ে আমাদের দেখা হবে। সময় দুপুর 2টা থেকে 3টার মধ্যে। দ্যাটস অল। এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে ও যদি যেতে রাজি হয়, তবে লেটস টেক হিম। If at all something goes wrong with him on his way, even then we would be safe, as we wouldn't be in a position to reveal anything about our route or the next step. Then, thus your secret will not be compromised. What do you say? ঠিক আছে, বুঝলাম আপনার প্ল্যানে যুক্তি আছে, কিন্তু অ্যাটেন্ডেন্সি কি করে জোগাড় করবেন? প্রশ্ন মতির। First of all, tell me, do you agree or not to take him with us
on principle. Well, it is still risky, but I shall buy it. জবাবে বলল মতি। আনন্দে মতিকে জড়িয়ে ধরে বললাম, থ্যাঙ্কস, ইউ আর রিয়েলি গ্রেট মতি। নাও কাম অ্যালং অ্যান্ড সি হোয়াট আই ডু। গাড়ি করে ছুটে গেলাম সিএমএইচে স্টাফ সার্জন ক্যাপ্টেন জামালের কাছে। আমি যখন ঢাকা কলেজের ছাত্র, তখন ঢাকা মেডিকেল কলেজে পড়তেন জামাল। ছাত্র রাজনীতি করার সুবাদে পরিচয় হয় আমাদের। সে পরিচয় আর্মিতে যোগদানের পর আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। বয়সে ক্যাপ্টেন জামাল আমার চেয়ে কিছুটা বড় হলেও আমরা একে অপরকে তুমি বলে সম্বোধন করতাম। সিএমএইচের আউট পেশেন্টে গিয়ে দেখি জামাল রুগী দেখায় খুবই ব্যস্ত। এক ফাঁকে এগিয়ে এসে বলল, কে বন্ধু, হাসপাতালে কেন? বস, কিছুক্ষণ একটু হালকা হইয়া লই। জবাবে বললাম, না দোস্ত, বসনের সময় নাই, খুব একটা জরুরি কামে আইছি। কও তাইলে? মতিকে সংক্ষেপে পরিচয় করিয়ে দিয়ে বললাম, কাইল যাইতাছি, দেখা না কইরা গেলে তো আমারে কাইটটা ফেলাইতা, তাই খোদা হাফেজ কইতে আইলাম। কিন্তু দোস্ত, যাওনের আগে একটা শেষ আবদার লইয়া আইছি। নূরের লাইগা 3 দিনের অ্যাটেন্ড সি লেখা দাও। বেচারার মন মেজাজ খুবই খারাপ। নূরের ঘটনা কোয়েটার সব বাঙালির মনে সমবেদনার উদ্রেক করেছিল। অনেকেরই ওর প্রতি ছিল সিম্প্যাথিক। ক্যাপ্টেন জামাল ছিল তাদেরই একজন। মুহূর্তেই নির্দ্বিধায় এর একটি চিট প্যাডে লিখে সেটা আমার হাতে দিয়ে জামাল বলল, এরই মধ্যে একদিন সময় কইরা জামুনে দেখতে কইও তারে। পোলাটা খামাখা নিজের কি বিপদই না ফেলাইছে আল্লাই জানে। ইয়াং ব্লাড, খুনকা গার্মি, বুঝলা বন্ধু? অনেকটা আফসোস করেই কথাগুলো বলছিল জামাল। ঠিক কইছো দোস্ত, এখন তাইলে যাই, ভাবিরে বুঝাইয়া কইও সময়ের অভাবে দেখা করতে পারলাম না। বুঝতেই পারো কি তাড়াহুড়ার মধ্যে আছি। আল্লাহ হাফেজ। বিদায় জানিয়ে বেরিয়ে এলাম। বিকাল 3:30 বোলান এক্সপ্রেসে তুলে দিতে হবে নূরকে। লাঞ্চ সেরে মতি ও আমি সোজা চলে গেলাম নূরের মেসে। গিয়ে দেখি নূর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছে। গেট আপ ইউ লেজি বাম। আওয়াজ পেয়ে চোখ খুলে লুঙ্গি বাঁধতে বাঁধতে উঠে বসল নূর। বিনা প্রশ্নে আমার কথা মেনে নিতে রাজি থাকলে তোমাকে সঙ্গে নিয়ে পালাতে পারি, বলো রাজি? আমার কথা বলার ধরনে প্রথমে কিছুটা ভরকে গিয়েছিল নূর, কিন্তু পরক্ষণেই নিজেকে সামনে নিয়ে বলল, কিন্তু? কোনো কিন্তু নয়, সময় নষ্ট না করে বলো রাজি। দৃঢ়তার সাথে জিজ্ঞেস করলাম আবার। রাজি, জবাব দিল নূর। বেশ, এবার শোনো মনোযোগ দিয়ে। ইউ হ্যাভ 3 days অ্যাটেন্ডেন্সি মিলস, কমপ্লিট বেড রেস্ট, ওকে? সেন্ড দিস চিট টু দ্য অ্যাডজুটেন্ট থ্রু ইউর ব্যাটম্যান, দেন গিভ হিম ছুটি ফর 3 days. কল হিম নাও অ্যান্ড ডু অ্যাজ আই সেড। নূর তখনই তার ব্যাটম্যানকে ডেকে তাকে নির্দেশ দিল চিটটা অ্যাডজুটেন্টের কাছে পৌঁছে দিয়ে ছুটিতে বাড়ি চলে যাওয়ার জন্য। অপ্রত্যাশিতভাবে একসাথে 3 দিনের ছুটি পেয়ে ব্যাটার 32 দাঁত আর বন্ধই হচ্ছিল না। খুশির ঠেলায় গদগদ হয়ে লম্বা একটা সেলুট মেরে ছুটে চলে গেল হুকুম তামিল করতে। বেশ, এবার শোনো মনোযোগ দিয়ে। এবার কাপড় পরে তৈরি হয়ে নাও, একটা হ্যান্ডব্যাগ, 2 প্রস্তর এক্সট্রা চেঞ্জ ভরে নাও জলদি। তোমাকে বোলান এক্সপ্রেস ধরতে হবে। লাহোর পর্যন্ত টিকিট থাকবে, কিন্তু ভাওয়ালপুরে নেমে যাবে তুমি। সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে তুমি। আগামীকাল দুপুর 2টা থেকে 3টার মধ্যে ভাওয়ালপুর স্টেশনে আমরা মিলিত হব ইনশাআল্লাহ। ভাওয়ালপুর পৌঁছে একটা কাজ করতে হবে তোমাকে। সেখান থেকে ভাওয়ালনগর যাওয়ার উপায় কি কি এবং কোন উপায়ে কতটুকু সময় লাগবে সেটা জেনে রাখতে হবে তোমাকে। অল দ্য ওয়ে ইউ উইল বিহেভ লাইক অ্যান আর্মি অফিসার ট্রাভেলিং টু ইউর প্লেস অফ পজিশন অ্যাট ভাওয়ালনগর। অ্যাম আই ক্লিয়ার? ইয়েস স্যার। বলেই ছোট একটা হ্যান্ডব্যাগে অতি প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে নূর তৈরি হয়ে নিল। ওকে গাড়িতে তুলে নিয়ে আমরা ছুটলাম রেলওয়ে স্টেশনে। বোলান এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। একটা ফার্স্ট ক্লাস কুপেতে নূরের জন্য একটি সিট রিজার্ভ করা হলো। নির্দিষ্ট কামরায় উঠে বসলাম আমরা। পকেট থেকে 5,000 টাকা, একটা পিস্তল এবং 25টা গুলি নূরের হাতে তুলে দিলাম। কোনো কথা না বলে সেগুলো ব্যাগে ভরে রাখল নূর। কিছুক্ষণ পর গাড়ি ছাড়ার ঘণ্টা এবং হুইসেল দুটোই বেজে উঠল। নূরকে জড়িয়ে ধরলে বললাম, টেক কেয়ার, সি ইউ টুমরো, খোদা হাফেজ। গাড়ি নড়ে উঠল। আমরা প্ল্যাটফর্মে নেমে পড়লাম। তীব্র হুইসেল বাজাতে বাজাতে বোলান এক্সপ্রেস স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আমরাও ফিরে এলাম।
আজ রাতে ডিভ আরটি এর তরফ থেকে আমার ফেয়ারওয়েল ডিনার, তাই মতিকে মেসে নামিয়ে দিয়ে ফেরার সময় বললাম কাল এয়ারপোর্টে দেখা হবে। মেসে সে রাতে ডিভ আরটির ব্যান্ডের সাথে অনেক রাত অবধি পানাহার চলল। ব্যান্ডের তালে তালে নাচ গান হলো রেওয়াজ অনুযায়ী। বেশ কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম সারাদিনের ব্যস্ততায়। তার উপর মাথায় রয়েছে নূরের ব্যাপারে টেনশন, কিন্তু কিছুই করার নেই। সব চিন্তা মনে চেপে রেখে স্বাভাবিকভাবেই সব ফর্মালিটিস শেষ করে অনেক রাতে ফিরে এলাম নিজের কামরায়। সেদিন হঠাৎ করে এক পশলা বৃষ্টি হওয়ায় বেশ একটু ঠান্ডা পড়েছে, তাই বেয়ারা ঘরের ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। সঙ্গে নেবার জিনিসপত্র আগেই গোছগাছ করে রাখা হয়েছে। টেবিলের ওপর রাখা আমার সবচেয়ে প্রিয় ফটো অ্যালবাম দুটো, সাথেই আখরোটের সূক্ষ্ম কাজ করা লেটার বক্সে রাখা আছে নিম্মির লেখা চিঠিগুলো। বেডসাইড টেবিলের ওপর ফটো স্ট্যান্ডে রাখা নিম্মির ছবিটাকে ভীষণ জীবন্ত লাগছে। মনে হচ্ছে ও যেন গভীর দৃষ্টিতে আমাকে পরখ করে দেখছে। এগুলো পুড়িয়ে ফেলতে হবে, কোনো সূত্র রাখা চলবে না, এতে করে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। ফায়ারপ্লেসের সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে পোড়াবার আগে শেষবারের মতো অ্যালবামের ছবিগুলো দেখতে লাগলাম। প্রতিটি ছবির সাথে জড়িয়ে আছে এক একটা স্মৃতি। ফটো দেখা শেষ হলে অ্যালবাম দুটো ছুঁড়ে ফেলে দিলাম ফায়ারপ্লেসে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। চিঠিগুলোও ফেলে দিলাম সেই আগুনে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল সব। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। সযত্নে তুলে রাখা এতদিনের অমূল্য সম্পদগুলোকে এভাবে বিসর্জন দিতে হবে সেটা কখনোই ভাবিনি। আগুনের দিকে চেয়েছিলাম, দুচোখ বেয়ে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়ছিল। অতীতের স্মৃতিতে তলিয়ে গেলাম আমি। মনে পড়ে গেল নিম্মির সাথে আমার প্রথম পরিচয়ের কথা। রিয়াজুল ইসলাম চৌধুরী বাপ্পির বোন নিম্মি। বাপ্পি আমার ঘনিষ্ঠতম বন্ধুর একজন। আমি স্বপন, টুটু, হায়দার, বাপ্পি একে অপরের হরিহর আত্মা। ছুটিতে ঢাকায় এলে 24 ঘন্টা একসাথে খাওয়া থাকা হইহুল্লোড় করে সময় কাটে আমাদের। কখনো সিনেমা দেখা, কখনো পিকনিক, নয়তো শিকার, এভাবেই আনন্দে কেটে যায় আমাদের সময় ঝড়ের বেগে। এসব কিছু ভালো না লাগলে চলে যাই সিলেটের চা বাগানে, কাপ্তাই, রাঙামাটি কিংবা কক্সবাজার, টেকনাফ। 1968 সালের ফেব্রুয়ারিতে ছুটিতে ঢাকায় এসেছি। হইচই করে কেটে যাচ্ছিল সময়। একদিন হায়দার খবর নিয়ে এলো যমুনার চরে মৌসুমী পাখির আগমন ঘটেছে প্রচুর, তাই শিকারে যেতে হবে। শিকারের প্রতি একটা অদ্ভুত নেশা ছিল হায়দারের। সেদিন রাতেই দল বেঁধে শিকারে বেরিয়ে পড়লাম। আরিচা ঘাট পর্যন্ত গাড়িতে, তারপর নৌকায় যাত্রা। মধ্যরাতের পর খাওয়া দাওয়া শেষ করে নৌকায় উঠলাম। পরদিন দুপুর পর্যন্ত শিকার করে শেষ বিকেলে ফিরে এলাম। শিকার ভালোই পাওয়া গেছে। একটা রাজহাঁস, 4টা চখা এবং 20টা বালিহাঁস। শীতকালে মৌসুমী পাখি সাইবেরিয়া থেকে উড়ে আসে বাংলাদেশের ঝাঁকে ঝাঁকে। গরমের শুরুতেই আবার উড়ে ফিরে যায় তুন্দ্রা অঞ্চলে। পাসপোর্ট কিংবা ইমিগ্রেশনের ঝামেলা নেই তাদের। যখন যেখানে খুশি উড়ে চলে যায় ওরা। শুধুমাত্র মানুষের কাছ থেকেই বৈষয়িক স্বার্থে এই স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। বাসায় ফিরতেই আমার ছোট 2 বোন মহুয়া ও কেয়া বায়না ধরে বসল, ব্রিটিশ কাউন্সিলে একটা ফাংশন হচ্ছে, সেখানে নিয়ে যেতে হবে। সারা দিন রাত শিকারের ধকলে সবাই ক্লান্ত। কেউই তাদের নিয়ে যেতে রাজি হলো না। ক্লান্ত থাকা সত্ত্বেও আমি ওদের মানা করতে পারলাম না। অনেক কষ্টে বাপ্পিকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রাজি করালাম। তখন ব্রিটিশ কাউন্সিলে পৌঁছালাম, তখন রাত 9টার ওপর। বারান্দায় কয়েকটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেলাম। ফাংশন, অথচ লোকজনের ভিড় নেই একদম। গাড়ি পোর্চের নিচে দাঁড় করাতেই মহুয়া কাছ নামিয়ে জিজ্ঞাসা করল, আই নিম্মি, এদিকে এসো। নিম্মি আবার কে? দেখলাম একটি মেয়ে গাড়ির কাছে এগিয়ে এলো। কি এত ফাঁকা কেন? প্রশ্ন করল মহুয়া। ফাংশন শেষ, জানালো মেয়েটি। বাপ্পি ওকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি এখনো এখানে কি করছো? রিক্সা পাচ্ছি না, জবাব দিল মেয়েটা। মহুয়াই পরিচয় করিয়ে দিল, ভাইয়া, নিম্মি বাপ্পি ভাইয়ার বোন, আমাদের হোলি ক্রসে পড়ে। বাপ্পিদের বাসায় যাওয়া আসা থাকলেও নিম্মির সাথে আগে পরিচয়ের সুযোগ হয়নি। চলো না ভাইয়া, নিম্মিকে নামিয়ে দিয়ে আসি, ফাংশন যখন আর দেখাই হলো না। মহুয়া অনুরোধ জানালো। বেশ, চল।
নিম্মিকে গাড়িতে তুলে নিয়ে বাপ্পিদের বাসার দিকে রওনা হলাম। উজ্জ্বল শ্যামবর্ণের একহারা গরনের নিম্মি কেয়ার মহুয়া সাথে পেছনের সিটে বসেছে, বাপ্পি আমার পাশের সিটে। রিয়ার ভিউ মিররে নিম্মিকে পরিষ্কার দেখা যাচ্ছিল। দেখলাম সুন্দর ফিগারের অধিকারিণী নিম্মি দেখতে আকর্ষণীয় এবং মিষ্টি। সবচেয়ে আকর্ষণীয় তার চুল। ঘন কালো চুলের একটা অসাধারণ মোটা বেনি হাঁটু ছাড়িয়ে প্রায় গোড়ালির কাছ অবধি ঝুলছে। হাল ফ্যাশনে বাঙালি মেয়েদের মাঝে এ ধরনের ঘন কালো লম্বা চুল খুব একটা দেখা যায় না। গাঢ় নীল রঙের বুটিকদার কামিজ ও চুড়িদার পায়জামা পরেছে নিম্মি। কথা বলার ধরনও ভীষণ আন্তরিক। সবকিছু মিলিয়ে প্রাণবন্ত উচ্ছল প্রকৃতির নিম্মিকে প্রথম দেখাতেই ভালো লাগলো। সেই ভালো লাগা থেকেই ভালোবাসা। আশ্চর্য হয়েছিলাম নিজেই। স্কুল, কলেজ, ভার্সিটি জীবনে শুধুমাত্র পড়ালেখার জন্যই নয়, বিভিন্ন কারণে বেশ নামডাক ছিল বরাবরই। এক নামে পরিচিত ছিলাম বিভিন্ন মহলে। মেয়েদের সাথে মেলামেশার অবাধ সুযোগও হয়েছে ছোটকাল থেকেই, কিন্তু প্রেমের ধার ধারিনি কখনো। দু একটা প্রেমপত্র, গল্পের বই আদান প্রদানের মাধ্যমে হাতে এসে পৌঁছায়নি তাও নয়, কিন্তু সেগুলো মনে তেমন একটা দাগ কাটতে সক্ষম হয়নি। ঘটনাগুলো নেহায়েত ন্যাকামি বলেই মনে হয়েছে সব সময়। অবশ্য পছন্দ না হলেও প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অনেক বন্ধু বান্ধবীকেই নানাভাবে সাহায্য করতে হয়েছে এ পর্যন্ত, ক্ষেত্রবিশেষে। ছাত্র রাজনীতি, খেলাধুলা, গানবাজনা, নাটক, সমাজসেবা ইত্যাদি নিয়ে মেতে থাকাটাই ছিল আমার নেশা। তাই মেয়েদের ব্যাপারে ধ্যান দেবার সময় ছিল না মোটেও। কাউকে দেখে তেমনভাবে আকর্ষণও বোধ করিনি কখনো। সেই আমি কিনা প্রথম দেখার ভালো লাগা থেকে একেবারে ভালোই বেসে ফেললাম নিম্মিকে। এমনটি বোধহয় হয়, যাকে ভালো লাগে তাকে প্রথম দেখাতেই ভালো লাগে। প্রথমে নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না। হয়তোবা ক্ষণিকের মোহ, কিন্তু না, এ তো মোহ নয়। এরপর যতই দিন গেছে নিম্মির প্রতি আকর্ষণ বেড়েছে আমার, গভীর হয়েছে আমার ভালোবাসা। এক অদ্ভুত অনুভূতি। প্রতিদানে নিম্মিও সবটুকু মন উজাড় করে ভালোবেসেছে আমাকে। তার পবিত্র, আন্তরিক ও নিঃস্বার্থ ভালোবাসার গহীন অতলে তলিয়ে গেছি আমি। নিম্মি তার প্রথম যৌবনের কুমারী মনের সবটুকু মাধুর্য বিলিয়ে দিয়ে একান্ত বিশ্বাসে আমাকে স্বীকার করে নিয়েছিল তার ভালোবাসার মানুষ হিসেবে। আমি স্থান পেয়েছিলাম তার মনের মণিকোঠায়। আমি ধন্য হয়েছি তার ভালোবাসা পেয়ে। আমাদের ভালোবাসাকে সানন্দেই গ্রহণ করে নিয়েছিলেন দুই পরিবারের সবাই, বিশেষ করে গুরুজনরা। খুশি হয়েছে বন্ধু-বান্ধবরা। এবার ছুটি থেকে ফেরার আগে আমাদের বিয়ের ব্যাপারেও সব ঠিকঠাক হয়ে গেছে। এবছরের শেষাশেষি কিংবা আগামী বছরের প্রথম দিকে আমাদের বিয়ে হবে ঠিক হয়েছে। কিন্তু হঠাৎ করেই দৈবচক্রে সবকিছু ওলটপালট হয়ে গেল। ভবিষ্যৎ হয়ে উঠল অনিশ্চিত। ঢাকা থেকে ফিরে আসার পর কোনো চিঠিপত্রই পাইনি ওর কাছ থেকে। জানি না ঠিক এই মুহূর্তে ও কোথায়, কোন অবস্থায় আছে। নিম্মির বাবা জনাব রফিকুল ইসলাম চৌধুরী 1969 সাল থেকে কলকাতায় পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক হিসেবে পোস্টেড আছেন। তিনি নিম্মির ছোট বোন মানুকে নিয়ে কলকাতাতেই থাকেন। খালাম্মা মানে নিম্মির আম্মা বাপ্পি, নিম্মি এবং নিজের পড়াশোনার জন্য ঢাকাতেই থাকেন অনেকটা বাধ্য হয়েই। ছুটিছাটায় কলকাতায় যান মানুদের দেখে আসতে। আব্বা, মহুয়া, কেয়া, স্বপন, হায়দার, টুটু, বদি, ওদেরও কোনো খবরাখবর নেই। কিন্তু আমার বিশ্বাস জাতির এই ক্রান্তি লগ্নে ওরা কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকবে না। ওরা নিশ্চয়ই জনগণের সাথে প্রতিরোধ সংগ্রামে যোগ দিয়েছে। আমি যে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে পাড়ি জমাচ্ছি, তার জন্য একজন পদস্থ সরকারি অফিসার হিসেবে তার এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপর অভিসম্পাত নেমে আসতে পারে। পাক বাহিনীর অত্যাচারের শিকারেও পরিণত হতে পারে তারা। কথাটা ভেবে মনটা হঠাৎ করে দুর্বল হয়ে পড়ল। ব্যথায় বুকটা ভারী হয়ে উঠল। কিন্তু না, এই পর্যায়ে এমনভাবে দুর্বল হওয়া চলবে না। সবকিছুর বিনিময়ে, এমনকি জীবনের পরোয়া না করে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্তে অটল থাকতেই হবে। গোষ্ঠী, পারিবারিক সব স্বার্থ থেকে
দেশ এবং জাতীয় স্বার্থ অনেক বড়। সে প্রশ্নে কোনো আপোষ করা চলবে না, কিছুতেই। আমার এই সিদ্ধান্তের ফলে কারো কিছু হলে দুঃখ পাব, কিন্তু জাতীয় প্রয়োজনে কোনো অবদান রাখতে না পারলে নিজের কাছে নিজেই হেয় হয়ে যাব। কাপুরুষতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন। ইতিমধ্যে অনেক দিনের জমানো স্মৃতির নির্দেশগুলো সব পুরো ছাই হয়ে গেছে। সারাদিনের ক্লান্তি ছড়িয়ে পড়েছে সমস্ত শরীরে। আগামীকাল ভোর 7টায় এয়ারপোর্টে যেতে হবে, তাই শ্লথ গতিতে উঠে পড়ে বিছানায় গা এলিয়ে দিয়ে বাতি নিভিয়ে দিলাম। পরদিন ভোর 6টায় অভ্যাসমতো ঘুম ভেঙে গেল। ম্যাস ওয়েটার বেডটি দিয়ে গেল। বেডটি শেষে প্রাতক্রিয়া সম্পন্ন করে শেষবারের মতো ডাইনিং হলে গেলাম নাস্তার জন্য। হেড ওয়েটার ফিদা খান নিজেই সমাদর করে নিজের তদারকিতে নাস্তা করালো। নাস্তার শেষে বয়, বাবুর্চি, ওয়েটার এবং হেড ওয়েটার সবাইকে বকশিশ দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। ম্যাসের সামনের কার পার্ক গাড়িতে ভরে গেছে। ডিভ আরটির প্রায় সব অফিসারই জমায়েত হয়েছে আমাকে এয়ারপোর্টে সি অফ করতে যাবার জন্য। ওদের আন্তরিকতা আমাকে বিহম্বল করে তুলেছিল। সামরিক জান্তার পাশবিকতা আর এদের বন্ধুসুলভ আন্তরিকতায় কত তফাৎ। ভেবেছিলাম আজ ইয়াহিয়া খান ও তার দোসররা রাজনৈতিক ফায়দা লুটার জন্য পূর্ব পাকিস্তানে অত্যাচারের যে স্টিম রোলার চালিয়ে দিয়েছে, তার প্রতি পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষের কতটুকু সমর্থন রয়েছে। সময় হয়ে এলো। আমার সিও মিয়া হাফিজ এসে বললেন, শরীফ, ইটস টাইম, লেটস গো। ইয়েস স্যার বলে যারা এয়ারপোর্টে যাবে না তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে কর্নেল হাফিজের পাশে গাড়িতে উঠে বসলাম। তিনি গাড়িতে স্টার্ট দেবার সাথে সাথে যারা যাবার তারা সবাই যার যার নির্দিষ্ট গাড়িতে উঠে বসল। কাফেলা চলল এয়ারপোর্টের দিকে। মিনিট 20 মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে গেলাম। মতি আমার আগেই পৌঁছে চেক ইন করে অপেক্ষা করছিল। আরে মতি, তুমি এখানে? ইচ্ছে করেই প্রশ্নটা করলাম। মুলতান যাচ্ছি, পেশোয়ারের পথে, জবাবে মতি বলল। আই সি, দ্যাটস গুড। প্লেনে তাহলে গল্প করে সময়টা ভালোই কাটবে, বললাম আমি। চেক ইন পর্ব শেষ করে সবার সাথে কথাবার্তা বলছিলাম। হঠাৎ দেখি ডিভ এয়ারটি কমান্ডার ব্রিগেডিয়ার বাদশাহ এয়ারপোর্টে অপ্রত্যাশিতভাবে এসে হাজির। ব্রিগেডিয়ার বাদশাহ আমাকে এই ইয়াং গুড গানার অফিসার হিসেবে খুবই স্নেহ করতেন। ব্রিগেডিয়ার বাদশাহ জাতিতে পাঠান। তিনি এগিয়ে আসতেই আমরা সবাই সেলুট করে দাঁড়ালাম। আলাকা শরীফ, তু हमको छोड़कर जा रहा है, इसलिए हमें दुख है, लेकिन यही जिंदगी है बेटा। नया यूनिट में अच्छा रहना और खुश भी रहना मेरा दुआ है। পিতৃসুলভ ব্রিগেড কমান্ডারের কথাগুলো মনে দাগ কেটেছিল। বোর্ডিংয়ের ঘোষণা হলো। সবার সাথে কোলাকুলি করে বিদায় নিলাম। ব্রিগেডিয়ার বাদশার ইশারায় কয়েকজন ইয়াং অফিসার্স কাঁধে তুলে নিয়ে হি ওয়াজ এ জলি গুড ফেলো বলতে বলতে আমাকে প্লেনের সিঁড়ি পর্যন্ত বয়ে নিয়ে গেল। পুরনো বন্ধুদের ছেড়ে যেতে খুব খারাপ লাগছিল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে প্লেনে উঠে বসলাম। মতিও উঠে বসেছে। জানালা দিয়ে দেখলাম সবাই লাইন করে দাঁড়িয়ে হাত নাড়ছে। অল্পক্ষণ পরেই প্লেন স্টার্ট নিয়ে টেক অফ করল। সবাই তখনও দাঁড়িয়ে, কেউ কেউ রুমাল নাড়িয়ে শেষ বিদায় জানাচ্ছিল। প্লেন এয়ারপোর্টের ওপর দুটি চক্কর দিয়ে মেঘের ভেতর দিয়ে উপরে উঠে গেল। সবাইকে পেছনে ফেলে প্লেন উড়ে চলল মুলতানের উদ্দেশ্যে। এভাবেই শুরু হলো আমাদের নিরুদ্দেশ যাত্রা। ঘণ্টা দেড়েকের মধ্যেই আমাদের বহনকারী ফোকরা ফ্রেন্ডশিপ বিমানটি মুলতান এয়ারপোর্টে অবতরণ করল। প্লেন থেকে বেরোতেই মুখে লাগলো গরম বাতাসের ঝাপটা। কোয়েটার তুলনায় মুলতানের আবহাওয়া অনেক উষ্ণ। ভাওয়াল নগরের দিকে উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ছোট এয়ারপোর্ট ক্যান্টনমেন্টে এরিয়ার মধ্যেই অবস্থিত। প্লেন থেকে অবতরণ করে ট্রানজিট লাউঞ্জে না গিয়ে মতির সাথে সোজা গেলাম অ্যারাইভেলে। ওখানে পিআইএ কাউন্টারে গিয়ে আমরা লাহোর যাওয়া ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে। মুলতান শহর এয়ারপোর্ট থেকে প্রায় 5 মাইল দূরে অবস্থিত। একটা ট্যাক্সি ভাড়া করে সোজা চলে এলাম শহরে। কিছু কেনাকাটা করার ছিল। সার্ভাইভাল কিট, ফার্স্ট এড বক্স, এন্টি স্ন্যাক বাইট কিট, এগুলো সব সঙ্গে করে আনা হয়েছে। 3 জনের জন্য ডিজার্ট শুজ, 1 বোতল ব্র্যান্ডি, সুইচ চুইংগাম, বিস্কিট, কিছু ড্রাই ফ্রুটস প্রভৃতি কেনা হলো। তারপর গেলাম সোনার দোকানে। ওখানে 2টো আংটি বানালাম, একটা 1.5 ভরি ওজনের।
একটাতে খোদাই করলাম এস এবং অন্যটিতে এম। আমি ও মতি আংটি দুটো পরে নিলাম। কেনাকাটার পাট চুকিয়ে গেলাম রেলওয়ে স্টেশনে। ওখানে গিয়ে জানতে পারলাম 12টার ট্রেন ধরলে 2:15 মধ্যেই পৌঁছে যাওয়া যাবে ভাওয়ালপুর। ঠিক করলাম 2 বাঙালির একসঙ্গে সফর করাটা ঠিক হবে না। সিদ্ধান্ত নেওয়া হলো মতি যাবে ট্রেনে আর আমি যাব বাসে। বাসে করে আমি মতির আগেই পৌঁছে যাব ভাওয়ালপুর। ওখানে স্টেশনে মিলিত হব আমরা। মতিকে ট্রেনে তুলে দিয়ে ট্যাক্সি করে গিয়ে পৌঁছালাম বাস স্ট্যান্ডে। প্রতি 15 মিনিট অন্তর বাস ছাড়ছে ভাওয়ালপুরের উদ্দেশ্যে। ট্যাক্সি ছেড়ে দিয়ে অপেক্ষমান বাসে উঠে বসলাম। মালপত্রের বেশিরভাগই মতি নিয়ে গেছে। আমার কাছে রয়েছে হালকা ছোট্ট একটা ব্যাগ। 2 বাজার আগেই পৌঁছে গেলাম ভাওয়ালপুর। বাস স্ট্যান্ডে নেমে টাঙ্গা করে পৌঁছালাম স্টেশনে। স্টেশনে পৌঁছে দেখি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নূর প্ল্যাটফর্মের এক প্রান্তে একটা খবরের কাগজ হাতে দাঁড়িয়ে আছে। 2:15 দিকেই মতির ট্রেন এসে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। মতির নামলো ট্রেন থেকে। একে অপরের সাথে চোখাচোখি হলো, কিন্তু কেউ কারোর সাথে কথা বললাম না। 3 জনই আলাদাভাবে সার্কিট হাউসে পৌঁছালাম। নূরের ঘরে ঢুকেই একে অপরকে জড়িয়ে ধরলাম উল্লাসে। নূর আগেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করে রেখেছিল। ঘরেই লাঞ্চ করলাম। লাঞ্চের সময় নূর জানালো পথে ওর কোনো অসুবিধাই হয়নি। আরও জানালো ভাওয়ালপুর থেকে ভাওয়ালনগর 2 ভাবে যাওয়া যায়। ট্রেনে করে গেলে লাগবে 3 ঘন্টা। ট্রেনের সময় বিকেল 4টা, আর ট্যাক্সিতে গেলে সময় লাগবে বড়জোর ঘন্টা 2 ঠিক হলো ট্যাক্সিতে যাব, কারণ ভাওয়ালনগর থেকে সন্ধ্যা 7:30টার ট্রেন ধরতে হবে আমাদের। প্রতিদিন 2টো ট্রেন যায় ভাওয়ালনগর থেকে ফোর্ট আব্বাস, একটা সকালে অপরটা সন্ধ্যায়। 7:30টার ট্রেন মিস করলে পুরো রাতটা কাটাতে হবে ভাওয়ালনগরে। সেটা হবে আমাদের জন্য খুবই বিপজ্জনক, কারণ সমস্ত ভাওয়ালনগরটাই একটা ক্যান্টনমেন্ট। লোকাল ট্রেনের সময়ের কোনো ঠিকঠাক নেই। কোনো রকম রিস্ক নেওয়া চলবে না। ট্যাক্সিতে গেলে 7:30টার অনেক আগেই পৌঁছে যাব ভাওয়ালনগর। কিছু সময় বিশ্রাম করে বিকাল 4টায় একটা ট্যাক্সি ডাকিয়ে এনে রওনা হলাম ভাওয়ালনগরের উদ্দেশ্যে। সিন্ধি ড্রাইভার, ওকে বললাম 7টার মধ্যে ভাওয়ালনগর পৌঁছে দিতে পারলে বকশিস মিলবে। তরুণ ড্রাইভার জবাবে বলল, कोई बात नहीं है साहब, आपको 7 से पहले পৌঁছে দেंगे। উল্কা বেগে ছুটে চলেছে ট্যাক্সি। শেফ ইম্পালা গাড়ি। শৌখিন ছোকরা ক্যাসেটে ফিল্মি গান লাগিয়ে দিল। আমরা চুপচাপ বসে গান শুনছিলাম আর ভাবছিলাম ভূত, বর্তমান, ভবিষ্যৎ। একসময় ঝিমুনি এসে গিয়েছিল। হঠাৎ বিকট একটা শব্দে চমকে 3 জনই জেগে উঠলাম। একটা ঝাঁকুনি দিয়ে ট্যাক্সি ততক্ষণে থেমে গেছে। কি হলো, ব্যাপার কি? প্রায় একসাথেই বলে উঠলাম 3 জন। দেখতা হে সাব, দেখতা হে, বলে গাড়ি থেকে নেমে গেল ড্রাইভার। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে ফিরে এসে বলল, গাড়ি কা क्रैशशाफ्ट टूट गया। বলে কি বেটা? ফির আব হাম ক্যা করেंगे? জিজ্ঞাসা করল নূর। घबराओ मत सर, 5 से मिले रहता है, कोई ना कोई सवारी जरूर मिल जाएगा, उसमें बैठा देंगे आप लोगों को। কি সর্বনাশ! তবে কি ঘাটে এসে তরি ডুবল? গাড়িটাকে সবাই মিলে ঠেলে রাস্তার সাইডে রাখা হলো। অন্য কোনো গাড়ি না আসা পর্যন্ত কিছুই করার নেই। অপেক্ষা করতে করতে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। দূরে ভাওয়ালনগরের বাতিগুলো একসময় জ্বলে উঠল। 7টা বেজে গেল, কোনো গাড়ির লক্ষণ নেই। অস্থির হয়ে উঠলাম সবাই। হতাশায় মনোবল হারিয়ে ফেলছিলাম প্রায়। হঠাৎ দূরে গাড়ির হেডলাইট দেখা গেল। কিছু একটা আসছে ভাওয়ালপুরের দিক থেকেই। রাস্তা ব্লক করে দাঁড়ালাম 4 জনই। যাই হোক না কেন থামাতে হবে। কাছে আসতে দেখলাম একটা ল্যান্ড রোভার। আমরা হাত দিয়ে ইশারা করায় গাড়িটা থামল। রোডস অ্যান্ড হাইওয়ে এর এক ইঞ্জিনিয়ার যাচ্ছেন ভাওয়ালনগর। ভদ্রলোককে সব কিছু বুঝিয়ে বললাম। 3 জন আর্মি অফিসারের দুর্গতি দেখে ভদ্রলোক সহানুভূতি দেখিয়ে বললেন, আপনাদের কষ্ট না হলে আমি আপনাদের নিয়ে যেতে পারি। কষ্ট? হাতে আকাশের চাঁদ পেলাম। ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি ট্যাক্সির ভাড়া চুকিয়ে মালপত্র নিয়ে জিপে উঠে বসলাম। আধা ঘন্টার মধ্যেই ভাওয়ালনগর পৌঁছে গেলাম। তখন রাত 7:45। আমাদের ট্রেন নিশ্চয়ই এতক্ষণ ছেড়ে চলে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞাসা করলেন, কোথায় নামবেন? স্টেশনের কথা না বলে বললাম, শহরের যে কোনোখানে নামিয়ে দিলেই চলবে। টাউন সেন্টারে নামিয়ে দিলেন ভদ্রলোক। সেখান থেকে একটা টাঙ্গা করে কাছে স্টেশনের দিকে রওনা হলাম।
স্টেশনে পৌঁছে দেখি অসম্ভব ভিড়। এমনটি তো হবার কথা নয়। ট্রেন চলে যাবার পর স্টেশন থাকবে জনশূন্য। তাহলে এত লোক কেন স্টেশনে? ট্রেন কি তাহলে এখনো আসেনি? হঠাৎ করে কিছুটা আশার আলো ঝলকে উঠল। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, ফোর্ট আব্বাসের ট্রেনের খবর কি? দুবাক্য স্টেশন মাস্টার বললেন, ট্রেন লেট, এখনও এসে পৌঁছায়নি। জানে পানি ফিরে এলো। দৌড়ে গিয়ে মতি ও নূরকে খবরটা দিতেই খুশিতে আত্মহারা হয়ে ওরা লাফ দিয়ে টাঙ্গা থেকে নেমে পড়ল। কুলির মাথায় মাল চাপিয়ে টাঙ্গার ভাড়া মিটিয়ে দিয়ে প্ল্যাটফর্মে চলে গেলাম। পথে একটি ভিক্ষুক দাঁড়িয়েছিল। আনন্দের অতিশয্যে 100 টাকার একটি পুরনো নোটই তাকে দিয়ে দিলাম। 8:15 আমাদের ট্রেন এলো। ফার্স্ট ক্লাসের 3টি টিকিট কাটা হলো ফোর্ট আব্বাস পর্যন্ত। বর্ডার এলাকার ট্রেন। আমাদের মতো ফৌজি ছাড়া ফার্স্ট ক্লাসের যাত্রী বিরল। অতি সহজেই একটা খালি কামরা পেয়ে উঠে বসলাম। ট্রেনে উঠেই বুফে কার থেকে ডিনার আনাবার বন্দোবস্ত করা হলো। খাবার সার্ভ করে গেল বেয়ারা। দরজা বন্ধ করে খাওয়ার পাট চুকিয়ে নিলাম। ট্রেন ইতিমধ্যেই চলতে শুরু করেছে। খাওয়া শেষ করার পর পদযাত্রার প্রস্তুতি শুরু হলো। সবাই ডার্ক কালারের কাপড় পরে নিলাম। আমাদের কাছে তখন সর্বমোট প্রায় 1020 টাকা। ওগুলো কাপড়ের বিভিন্ন চোরা পকেটে ঢোকানো হলো। সুটকেস থেকে হ্যাভারস্যাক বের করে ওতে 3 জনের আরও এক প্রস্ত করে কাপড় নেওয়া হলো। প্রয়োজনীয় সাথে নেবার সব কিছু রাখা হলো হ্যাভারস্যাকে। ম্যাপ বের করে নাইট মার্চ চার্ট আঁকা হলো। পাকিস্তানের মোটরাইজড ইনফ্যান্ট্রি ডিভিশনের ডিফেন্সিভ এলাকার মধ্যে দিয়ে ইন্ডিয়ান আর্মির একটা ট্যাঙ্ক রেজিমেন্ট হেডকোয়ার্টার্সের পাশ ঘেঁষে যেতে হবে আমাদের। রাস্তায় পড়বে অ্যান্টি ট্যাঙ্ক অ্যাবোস্কাল মাইনফিল্ড। এদের মাঝে গ্যাপ বের করে নিয়ে যাত্রাপথ নির্ধারণ করা হয়েছে। পথে 2 তরফের পেট্রোল পার্টির মোকাবেলায় পড়তে হতে পারে। সিদ্ধান্ত নেওয়া হলো, যে কোনো উপায়ই হোক ওন ট্রুপস অ্যান্ড এনিমি ট্রুপসকে এড়িয়ে চলতে হবে আমাদের। নেহায়েত বিপাকে পড়লেই সংঘর্ষের মাধ্যমে শত্রুকে পরাস্ত করার উদ্যোগ নেওয়া হবে। কোনো অবস্থাতেই ধরা পড়া চলবে না। ধরা পড়ার আগেই আমরা আত্মহত্যা করব। কোনো কারণে অবস্থার পরিপ্রেক্ষিতে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে ব্যক্তিগত উদ্যোগে করণপুর পৌঁছাবার চেষ্টা করতে হবে। কম্পাস, রুট এবং বেয়ারিং সেট করা হলো। পরা হলো ডেজার্ট শুজ। হাতিয়ার এবং গুলি নিজেদের মাঝে ভাগ করে নিলাম। ম্যাপ, কম্পাস, বাইনোকুলার, নাইট মার্চ টর্চার, একটি টর্চ, একটি কম্বল এবং সাথে নেবার হ্যাভারস্যাকটি ছাড়া সব কিছুই সুবিধা মতো কোনো জায়গায় লুকিয়ে ফেলতে হবে। নিজেদের আইডি কার্ড ছাড়া অন্যান্য সব কাগজপত্র পুড়িয়ে টয়লেট দিয়ে ফেলে দেওয়া হলো ট্রেন থেকে। ক্যামেরা দুটো হ্যাভারস্যাকে ভরে নিলাম। ছোট্ট কোরআন শরীফটাও নেওয়া হলো হ্যাভারস্যাকে। অর্ডার অফ মার্চ, মতি আগে, তারপরে আমি, পেছনে নূর। হ্যাভারস্যাক পালাক্রমে বহন করা হবে। মার্চের সময় প্রতি 1 ঘন্টা অন্তর 10 মিনিট বিরতি। বিরতিকালে কম্বলের নিচে ঢুকে টর্চের আলোয় ম্যাপ দেখে নেওয়া হবে ঠিক পথে যাচ্ছে কিনা। প্রয়োজনে কম্পাস বেয়ারিং অ্যাডজাস্ট করা হবে। আমরা 3 জনই কমান্ডো ট্রেনিং প্রাপ্ত। নাইট মার্চের সব কৌশলী আমাদের নখদর্পণে। রাত 10টা বেজে 15 মিনিটে আমাদের ট্রেন হারুনাবাদ স্টেশনে এসে পৌঁছালো। ছোট্ট স্টেশন। প্ল্যাটফর্মের যেখানে আমাদের বগিটা গিয়ে থামল সেখানে বেশ জমাট অন্ধকার। আমরা নেমে পড়লাম। অল্প কয়েকজন যাত্রী ওঠানামা করল। আমরা আধারে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। অল্পক্ষণ পরেই হুইসেল দিয়ে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। যে সমস্ত যাত্রী ট্রেন থেকে নেমেছিল তারা সবাই স্টেশনের চেকিং গেট দিয়ে বেরিয়ে গেছে। চুপচাপ দাঁড়িয়ে আমরা জায়গাটা ভালো করে দেখে নিচ্ছিলাম। অপর্যাপ্ত বৈদ্যুতিক আলোয় স্টেশন ঘরটার সামনে কিছু অংশ আলোকিত হয়েছিল। প্ল্যাটফর্মের বেশিরভাগ অংশই ছিল অন্ধকারচ্ছন্ন। স্টেশনের বাইরে একটা মাঝারি আকারের উঠান, কয়েকটি চায়ের দোকান, তাদের সামনে কয়েকটি টাঙা যাত্রীদের অপেক্ষা করছিল। 4-500 গজ দূরে হাইওয়ে রেললাইনের প্রায় সমান্তরালভাবেই উত্তর দক্ষিণে চলে গেছে। মাঝে মধ্যে দূরপাল্লার বড় বড় ট্রাকগুলো আওয়াজ তুলে ভীষণ বেগে আসা যাওয়া করছে। রাস্তার ওপারেই হারুনাবাদ শহর। শহর বলতে একটি বর্ধিষ্ণু বাজার। বাজারের চারিদিকে জনবসতি। আমরা হারুনাবাদ শহরে ডান দিক দিয়ে প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে যাত্রা শুরু করব।
একা তো বর্ডার এলাকার মরু অঞ্চল, রাতেও বেশ হয়েছে, লোকজন নেই খুব একটা, সমস্ত শহরটাই ঘুমিয়ে পড়েছে। আমরা প্ল্যাটফর্ম খালি হয়ে যাবার পর স্টেশনের সদর দরজার দিকে না গিয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্ত দিয়ে বেরিয়ে এলাম। অতি সাবধানে হাইওয়ে ক্রস করে একটা বাবলার ঝোপের মধ্যে অবস্থান নিলাম। হারুনাবাদ শহরের বসতির শেষ প্রান্ত থেকেই শুরু হয়েছে মরুভূমি। উঁচু বালির পাহাড়, মাঝে মধ্যে কাটার ঝোপঝাড়। যে জায়গায় পানির আধার রয়েছে সেখানে গড়ে উঠেছে ছোট ছোট গৃহস্থলী। তাকে কেন্দ্র করেই ছোট ছোট চাষাবাদের খামার, অরহর, কালাই, জব, ভুট্টার ক্ষেত। মোটামুটি এ ধরনের টেরেনই অতিক্রম করে যেতে হবে আমাদের। যাত্রা শুরু করার আগে আমি ও মতি কম্বলের নিচে বসে কম্পাস সেটিং ও নাইট মার্চ চার্ট ঠিক করে ম্যাপের সাথে মিলিয়ে নিচ্ছিলাম। ম্যাপ অনুযায়ী আমাদের অবস্থানের অদূরেই একটি কারেজ থাকার কথা। কারেজ হলো মরু অঞ্চলের গভীর কুয়োর সারি। এগুলো খুঁড়ে তাতে বৃষ্টির পানি জমিয়ে রাখা হয় প্রয়োজন মতো ব্যবহার করার জন্য। আবাদি জমিতে জলসেচের ব্যবস্থাও করা হয়ে থাকে কারেজ থেকে। নূরকে পাঠানো হলো কারেজটি খুঁজে বের করার জন্য। উদ্দেশ্য, আমাদের সাথে মালপত্র সব কারেজের কুয়োতেই ডাম্প করব। সেটাই হবে সবচেয়ে নিরাপদ। অল্পক্ষণ পরেই নূর কারেজের সন্ধান বের করে ফিরে এলো। আমরা সবাই হ্যাভারস্যাকটা রেখে বাকি সব মালপত্র নিয়ে গিয়ে কারেজের একটি কুয়োতে ফেলে দিয়ে এলাম। এবার সার্বিকভাবে যাত্রা শুরু করতে আমরা প্রস্তুত থাকবে। বিসমিল্লাহ বলে আমরা পদযাত্রা শুরু করলাম শ্রীকরণপুরের উদ্দেশ্যে। ঘণ্টায় গড়ে 4 থেকে 5 মাইল বেগে চলতে হবে। আকাশে বড় একটা চাঁদ, সপ্তঋষি মণ্ডল, ধ্রুবতারা, ক্যাসপিয়ার ও ওরিয়েন্ট বেল্ট সবগুলোই দেখা যাচ্ছে পরিষ্কার। কম্পাস ছাড়া তারকারাজির সাহায্যেও আমাদের পদযাত্রা চলতে হবে। বিচ্ছিন্ন হয়ে পড়লে কিভাবে তারকারাজির সাহায্যে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে সেটা আগেই ভালো করে রপ্ত করে নিয়েছি প্রত্যেকে। প্রথম ঘন্টা কেটে গেল নির্বিঘ্নে। পথে কোনো লোকজনের সামনাসামনি হতে হয়নি। বিরতি কাটিয়ে চলা শুরু হলো আবার। মিনিট 10 পর থমকে দাঁড়িয়ে পড়ে ইশারা করল মতি। এন্টি ট্যাঙ্ক অ্যাবস্কল সামনে, একটি খাল, খালে পানি, খালের দুই দিকে 60 অ্যাঙ্গেলের বেশি উঁচু। এন্টি অবস্টেকল ইজ ওয়ে কভার্ড বাই ফায়ার। তাই ক্রসিংয়ের আগে প্রথমে রেকি করতে হবে। মতি ও আমি চললাম, একে অপরকে কভার করে চলেছি, কিছু হলে যাতে অবস্থার মোকাবেলা করা যায়। নূর অপেক্ষায় থাকলো একটি বাবলা ঝোপের আড়ালে। রেকি করে দেখলাম খালে বুক পর্যন্ত পানি, হেঁটেই ক্রস করা যাবে, অসুবিধা নেই। স্রোতও নেই তেমন। পাড়ে বসে ইনফ্রারেড বাইনোকুলার দিয়ে ক্রসিং এলাকাটা ভালো করে দেখে নিচ্ছিলাম। মতি ফিরে গিয়ে নূরকে সাথে করে নিয়ে এলো। অল ক্লিয়ার এর আদেশের সাথে সাথে একে একে ট্যাকটিক্যাল ক্রসিং শুরু হলো। সবার শেষে আমিও পার হয়ে গেলাম। ওপারে উঠে রুট অনুযায়ী আবার যাত্রা শুরু করলাম। গতি এবং সময়ের সামঞ্জস্যতা বজায় রেখে অবিরাম ছুটে চলছি নিঃশব্দে। ইশারা সংকেতে প্রয়োজন মতো ভাবের আদান প্রদান করে চলেছে। আর 10 মিনিট হাঁটলেই দ্বিতীয় বিরতি। মতি সংকেত দিল, সবাই মাটিতে শুয়ে পড়লাম। দেখলাম 4টি উটের একটি ছোট্ট কাফেলা। একটি বর্ডার পেট্রোল মরু অঞ্চলের এভাবেই একটি বিওপি থেকে অন্য বিওপিতে পেট্রোলিং করা হয়ে থাকে উটের পিঠে চড়ে। ক্রলিং করে কাছে কাটা ঝোপের মাঝে আস্তে ঢুকে গিয়ে পজিশন নিয়ে নিথর হয়ে শুয়ে থাকলাম। পেট্রোলটি উত্তর দিকে চলে গেল। ওরা হদিসও পেল না তাদের উটের প্রায় পায়ের নিচেই শুয়ে রয়েছে জলজ্যান্ত 3 জন লোক। আমরা উঠে আবার হাঁটা শুরু করলাম। দ্বিতীয় বিশ্রামের পর কিছু দূর যেতেই মাটি খোঁড়ার শব্দ দূর থেকেই ভেসে এলো। থমকে দাঁড়িয়ে পড়লাম আমরা। ম্যাপ অনুযায়ী এখানে তো কোনো পক্ষেরই কোনো ডিফেন্সিভ পজিশনে থাকার কথা নয়। তবে মাটি খুঁড়ছে কারা? মতিকে পাঠানো হলো রেকি করতে। একটি নতুন ডিফেন্সিভ লাইন তৈরি করতে বাংকার খোদা হচ্ছে। তাই নির্ধারিত রুট থেকে একটু বাঁকিয়ে কিছু দূর যেয়ে পরে আবার নির্ধারিত রুটে ফিরে আসতে হবে আমাদের।
সেভাবেই কম্পাস বিয়ারিং এবং নাইট মার্চ চার্ট সেট করে আবার যাত্রা শুরু করলাম। ডিফেন্সিভ পজিশন বাইপাস করে এগিয়ে চললাম আমরা। এখানে আরও একটি নালা কেন? তবে কি আমরা ভুল পথে এসেছি? যাত্রা থামিয়ে ঝোপের আড়ালে তিনজনই কম্বলের তলায় ঢুকে ম্যাপ দেখতে লাগলাম গভীর মনোযোগ দিয়ে। না, আমরা ঠিক পথেই চলছি। ওটা নতুন করে খোঁড়া হয়েছে, তবে সেটার অবস্থান ম্যাপের মার্কিংয়ে নেই কেন? আমরা বর্ডার ক্রস করে ভারতীয় ডিফেন্সের সীমানায় ঢুকে পড়েছি। ঘড়িতে তখন 2:30 বাজে। হিসাব মতো আমরা এখন ভারতীয় সীমানার ভেতরে। এটা ভারতীয় ডিফেন্সের অবস্ট্যাকল নতুন করা হয়েছে বিধায় ম্যাপের মার্কিংয়ে নেই। একইভাবে সতর্কতার সাথে খালটা ক্রস করে পারে উঠে এলাম। এখন থেকে বিপদের ঝুঁকি অনেক বেশি। চলতে হবে খুবই সাবধানে। আর 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবার কথা শ্রীকরণপুর শহরের সীমানায়। খালের পরেই দেখলাম বাংকারে ভারতীয় সাঁজোয়া বাহিনীর ট্যাঙ্কগুলো ডিপ্লয় করা আছে। বাংকারগুলো থেকে মাঝে মাঝে মানুষের কথোপকথনের আওয়াজ শোনা যাচ্ছিল। গভীর রাত, তাই সমস্ত এলাকা জুড়ে ছিল অস্বাভাবিক নিস্তব্ধতা। আমাদের এগিয়ে চলার জন্য এ ধরনের পরিবেশ অতি অনুকূল। চারিদিক সতর্কতা দৃষ্টি রেখে ক্ষিপ্র গতিতে ভারতীয় ডিফেন্সের ব্যূহ ভেদ করে এগিয়ে চললাম আমরা। কেউ কিছু টের পেল না। বেশ কিছু দূর চলে এসেছি। হঠাৎ দেখি অল্প দূরত্বে কয়েকটি ট্যাঙ্ক, কতগুলো গাড়ি, সেগুলো ঘিরে রয়েছে। বুঝলাম এটি হেডকোয়ার্টার্স। ওই অবস্থানকে পাশ কাটিয়ে চুপিসারে এগিয়ে চললাম গন্তব্যস্থলের দিকে। ইতিমধ্যেই দূর দিগন্তে শ্রীনগরপুরের আলোকাচ্ছন্ন দেখা যাচ্ছিল। আর মাত্র 4-5 মাইল পরেই পৌঁছে যাব শ্রীকরণপুরে। আমাদের জোশ দ্বিগুণ হয়ে গেল। পথের ক্লান্তি ভুলে গিয়ে প্রায় দৌড়ে এগোতে থাকলাম সেই আলোকছটার দিকে। 3:45 শ্রীকরণপুর শহরের সীমানার একটি গ্রামে। গ্রামের প্রায় সবগুলি ঘর মাটি দিয়ে গড়া। প্রতিটি বাড়ির আঙিনায় মাটির দেয়াল দিয়ে ঘেরা। গ্রামের ভেতর কুকুর ডাকছে। আমরা একটি পরিত্যক্ত বাড়ির উঠোনে গিয়ে বসলাম। উঠোনটিও মাটির দেয়াল দিয়ে ঘেরা। বসে বসে ভাবছি এখন আমাদের কি করা উচিত। ঠিক এই মুহূর্তে এমন অসময়ে জনবিরল শহরে আমাদের ঢোকা ঠিক হবে কি না। অপরিচিত শহর, এমন অসময়ে 3 জন লোক ঘোরাঘুরি করাটা সন্দেহজনক হবে। তাই ঠিক করা হলো সকাল হওয়ার পর আমরা শহরে ঢুকে জনগণের মধ্যে মিশে যাব। তারপর ঠিক করা হবে কি হবে আমাদের পরবর্তী পদক্ষেপ। চুপচাপ বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করে ট্রেনের আগমনের আওয়াজ পেলাম। দেয়ালের বাইরে উঁকি মেরে দেখলাম প্রায় 600-700 গজ দূরে একটি ট্রেন ফোঁস করতে করতে এসে থামল। বুঝলাম এটা একটা স্টেশন। মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হলো ট্রেনে করে এই মুহূর্তে পালাতে হবে বর্ডার এলাকা ছেড়ে। দৌড়ে ছুটলাম স্টেশনের দিকে। কাছে পৌঁছে দেখলাম লাল রঙের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কোথাকার ট্রেন, কোথায় যাবে কিছুই জানি না, শুধু বুঝলাম এটা যাত্রী বহনের ভারতীয় ট্রেন। স্টেশনের লোকজন একদম কম। দৌড়ে গিয়ে একটি খালি কামরায় উঠে গেলাম নির্দ্বিধায়। উঠেই দরজা জানালা ভালো করে বন্ধ করে দিয়ে বসলাম। কিছুক্ষণ পর ট্রেন সিটি বাজিয়ে ছেড়ে দিল। আমরা হাফস ছেড়ে বাঁচলাম। প্ল্যাটফর্মে উঠেই লক্ষ্য করেছি স্টেশনটির নাম শ্রীকরণপুর। শ্রীকরণপুর রাজস্থান প্রভিন্সের জেলা শ্রীনগরের অধীনে একটা সাব ডিভিশন। আমাদের লক্ষ্য দিল্লি পৌঁছানো। ট্রেন তো যাচ্ছে দক্ষিণে, কিন্তু আমাদের যেতে হবে উত্তর দিকে। কিছুক্ষণ পর ট্রেনটি একটি স্টেশনে এসে দাঁড়ালো, একটি জংশন স্টেশন। উল্টো দিকে থেকে আরও একটি প্যাসেঞ্জার ট্রেনের আগমন ঘটল। আমরা আস্তে করে ট্রেন বদল করে অন্যটির একটি খালি কামরায় উঠে বসলাম। আমাদের ট্রেনটাই আগে ছাড়ল। চলেছি উত্তর দিকে। পথিমধ্যে আবার শ্রীকরণপুর পড়ল। করণপুর পেছনে পড়ে থাকল। আমাদের ট্রেন আমাদের নিয়ে ছুটে চলল। শারীরিক ক্লান্তি এবং মানসিক উৎকণ্ঠা সব মিলিয়ে ঝিমুতে ঝিমুতে এক সময় ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ ঝাঁকুনিতে জেগে উঠলাম। জানালা খুলে দেখি সকাল হয়ে গেছে।
স্টেশনের নাম শ্রীগঙ্গানগর। সবাই মহা খুশি। নেমে পড়লাম স্টেশনে। বর্ডার থেকে তখনও আমরা অনেক ভিতরে চলে এসেছি। আপার ক্লাস ওয়েটিং রুমে যেয়ে ঢুকলাম। হাত মুখ ধুয়ে পোশাক বদলিয়ে ভদ্র হয়ে নিলাম প্রথমে, তারপর বসলাম ঠিক করতে কি করা যায়। ঠিক হলো, এখন থেকে আমরা তিনজনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। স্টাডি ট্যুরে বেরিয়েছি, পুরো রাজস্থান ঘুরে বেড়াচ্ছি। তিনজনই হিন্দু নাম গ্রহণ করলাম। আমি হলাম শ্রী সৌমেন ব্যানার্জি, মতি শ্রী মনোজ বোস, আর নূর শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়। টাকা পয়সার বন্দোবস্ত করতে হবে। কলকাতা থেকে আগত বাঙালি ছাত্র, তাই পাকিস্তানি টাকা ভাঙানো বিপজ্জনক হবে। ঠিক হলো, আংটি দুটো বিক্রি করার চেষ্টা করতে হবে। স্টেশন মাস্টারের সাথে আলাপ করে জানতে পারলাম শহর স্টেশন থেকে প্রায় 1 মাইল দূরে অবস্থিত। দোকানপাট 9টার আগে খুলবে না। অগত্যা 9টা পর্যন্ত ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে। ঠিক 9টায় তিনজনই বেরিয়ে পড়লাম। আমার ও মতির গলায় ঝুলিয়ে নিলাম ক্যামেরা দুটো। নূরের পিঠে হ্যাভারস্যাক, চোখে রেবনের সানগ্লাস। টুরিস্টের মতোই লাগছিল তিনজনকে। শহরে পৌঁছে দেখলাম কয়েকটা রাস্তাকে কেন্দ্র করেই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স গঙ্গানগর শহর। মফস্বল শহর, তাই খুব একটা বড় নয়। শহরের প্রধান রাস্তাগুলির 2 দিকে সব দোকানপাট, একসাথে 2-3টি সোনার দোকান। সবচেয়ে বড়টিতে গিয়ে ঢুকলাম। দোকানের মালিক ধুতির নিমা পরা, তিলক কাটা, মোটা গোছের একটি লোক। ধূপ ধুনো জেলে গতিতে বসে পুজো করছিলেন। পুজো সেরে হরিনাম জপতে জপতে আমাদের কাছে এগিয়ে এসে প্রশ্ন করলেন, কি চাই? জবাবে বললাম, আমরা ছাত্র, কলকাতা নিবাসী। স্টাডি ট্যুরে এসে টাকা পয়সার অভাব দেখা দিয়েছে, তাই আংটি দুটো বিক্রি করতে চাই। আংটি দুটো হাতে নিয়ে পরখ করে দেখে মালিক বলল, 400 টাকা পাবে। বলে কি বেটা, আমরা জানি পাকিস্তান থেকে ভারতের সোনার দাম বেশি। তাছাড়া ভারতীয় মুদ্রার তুলনায় পাকিস্তানি মুদ্রার মূল্য অনেক বেশি। সেক্ষেত্রে মালিক আমাদের যে দাম দিতে চাচ্ছে তার দ্বিগুণ দামেই আমাদের পাওয়া উচিত। বেটা বেনিয়া আমাদের অসুবিধার সুযোগ নিয়ে ডাহা ঠকাবার চেষ্টা করেছে। ভীষণ রাগ হলো তার ফন্দি বুঝতে পেরে। আংটি দুটো ফেরত নিয়ে বেরিয়ে এলাম দোকান থেকে। অন্য দোকানে আর গেলাম না। বুঝতে পারলাম ওতে বেশি লাভ হবে না। ভিনদেশে অবস্থানের সুযোগ নিয়ে সব বেনিয়াই ঠকাবার চেষ্টা করবে। ঠিক করলাম, একটা ক্যামেরা বেচে দেব। এই রাস্তার উপর সবচেয়ে বড় ক্যামেরার দোকানে গিয়ে উপস্থিত হলাম। দোকানের মালিক 24-25 বছরের বয়সী এক তরুণ, জামা কাপড়ে বেশ ফিটফাট। হিন্দি আর উর্দু মিশিয়ে তাকে আমরা আমাদের সমস্যা বুঝিয়ে বললাম, একটা ক্যামেরা বেচে দিতে চাই। তরুণ যুবক আমাদের অবস্থা শুনে সহানুভূতিশীল হয়ে উঠল। ক্যামেরা দুটো হাতে নিয়ে বলল, এ তো অত্যন্ত দামি ক্যামেরা, বিদেশ থেকে ইম্পোর্টেড? হ্যাঁ ভাই, বিদেশ থেকেই, প্রবাসী আত্মীয়ের মাধ্যমে খুব শখ করে আনিয়েছিলাম। নেহায়েত বিপাকে পড়েই বিক্রি করতে হচ্ছে। কিন্তু এত দামি ক্যামেরা এই ছোট্ট শহরে ভালো দামে বিক্রি করতে পারবেন না। তাছাড়া শখের জিনিস, কষ্ট করে আনিয়েছেন, বিক্রি করে দিলে আর কিনতেও পারবেন না। তাই বলছি কি, তোমাদের কাছে আর অন্য কিছু নেই? আছে ভাই, 2টো স্বর্ণের আংটি, বলে পকেট থেকে আংটি দুটো বের করে ওর হাতে দিলাম এবং সোনার দোকানদারের অভিজ্ঞতা সম্পর্কে ওকে খুলে বললাম। সব শুনে একটু হাসল। বলেই যুবক দোকানের কর্মচারীকে ডেকে আমাদের চা এনে দিতে বলে বেরিয়ে যাচ্ছে। চায়ের কথা বলতেই আমরা বলে উঠলাম, চায়ের প্রয়োজন নেই ভাই, আমাদের আংটি দুটো বিক্রি করে দিতে পারলেই আমরা তোমার কাছে কৃতজ্ঞ থাকব। সে আমি দেখছি, চা খাও। এত দূর থেকে তোমরা আমাদের রাজস্থান সফরে এসেছ, তোমাদের একটু আপ্যায়ন করার অধিকার নিশ্চয়ই আছে আমাদের। যুবকের আন্তরিকতায় আমাদের মুগ্ধ করল। কর্মচারী ইতিমধ্যেই চা নাস্তা জোগাড় করতে বেরিয়ে গেছে। যুবকটিও আমাদের দোকানে বসিয়ে বেরিয়ে গেল। অপরিচিত 3জন লোকের কাছে পুরো দোকান ফেলে দিয়ে যেতে তার বিন্দুমাত্র দ্বিধা হলো না। অপরিচিত ভিনদেশে এমন একজন সাহায্যকারী পেয়ে ধন্য হলাম। কর্মচারী গরম গরম লুচি, তরকারি ও চা এনে সামনে রাখল। খাবারের গন্ধ পেয়ে এতক্ষণ কষ্ট করে ভুলে থাকা ক্ষুধা পেটে মোচড় দিয়ে উঠল। দেরি না করে গ্রাসে লুচি তরকারি খেলাম। এরপর আস্তে আস্তে শুক করে খেলাম গরম ধুমায়িত চা। নাস্তা পেটে পড়ায় শরীরটা বেশ চাঙা হয়ে উঠল। মিনিট 20 পর যুবক হাসি মুখে ফিরে এলো। তোমাদের কাজ হয়ে গেছে, এই নাও, বলে 850 টাকা আমাদের হাতে দিল।
চা নাস্তা খেয়েছো তো? হ্যাঁ, খুব মজা করে খেলাম, লুচি তরকারি আর চা। ভাই, তোমার নাম জানতে পারি কি? নিশ্চয়ই, রমেশ ত্রিপাঠী। আমরাও আমাদের বাঙালি হিন্দু নামের পরিচয় দিলাম। রমেশ ভাই, তুমি যদি কখনো কলকাতায় আসো তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। বিদেশে তোমার কাছ থেকে পাওয়া আন্তরিকতা এবং সাহায্যের কথা চিরকাল মনে থাকবে।